বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিশেষ সংবাদ বুলেটিনে। দেশের প্রায় ১৪ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী এবং প্রায় ৯ লাখ পেনশনভোগীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে প্রতীক্ষিত খবর নবম জাতীয় পে স্কিল নিয়ে আজকের এই পূর্ণাঙ্গ প্রতিবেদন। কোথায় গিয়ে ঠেকেছে প্রক্রিয়া? মন্ত্রিসভায় কবে উঠছে প্রস্তাব? বেতন কাঠামোয় কি পরিবর্তন আসছে? সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কত হতে পারে? বাজেটে কত টাকা বরাদ্দ রাখা হয়েছে? কবে থেকে কার্যকর হবে নতুন বেতন? এবং সরকারি কর্মচারীদের সংগঠনগুলো ঠিক কী দাবি জানাচ্ছে? এই সব কিছু নিয়ে বিস্তারিত থাকছে আজকের বুলেটিনে। সঙ্গেই থাকুন। শুরুতেই দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। ১ নম্বরে, নবম জাতীয় পে স্কেলের চূড়ান্ত প্রস্তাব এখন মন্ত্রিসভার টেবিলে ওঠার অপেক্ষায়। অর্থ মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্র বলছে, আগামী সপ্তাহে অথবা চলতি মাসের শেষ দিকে প্রস্তাবটি মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপিত হতে পারে। ২ নম্বরে, নতুন বেতন কাঠামো পর্যালোচনার জন্য ৫ জন মন্ত্রীকে নিয়ে গঠন করা হয়েছে একটি উচ্চ পর্যায়ের কমিটি। ৩ নম্বরে, প্রস্তাবিত কাঠামোয় সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত কমিয়ে আনার সুপারিশ করা হয়েছে, যার লক্ষ্য নিচের গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নত করা। ৪ নম্বরে, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে নতুন বেতন কাঠামোর আংশিক বাস্তবায়নের জন্য বিপুল অঙ্কের অর্থ বরাদ্দ রাখা হয়েছে। ৫ নম্বরে, সরকারি কর্মচারী সংগঠনগুলো অবিলম্বে পে স্কেল ঘোষণা এবং অন্তর্বর্তীকালীন সময়ের জন্য মহার্ঘ ভাতার দাবিতে কর্মসূচি অব্যাহত রেখেছে। এই ৫টি বিষয় নিয়েই এখন বিস্তারিত আলোচনায় যাচ্ছি আমরা। প্রথম প্রতিবেদন। মন্ত্রিসভায় উঠছে নবম পে স্কেলের চূড়ান্ত প্রস্তাব। দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা নবম জাতীয় পে স্কেল নিয়ে সাম্প্রতিক সপ্তাহগুলোতে সরকারি পর্যায়ে নতুন করে তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, বেসামরিক, সামরিক এবং বিচার বিভাগীয় কর্মকর্তা কর্মচারীদের জন্য প্রস্তাবিত বেতন কাঠামো পরীক্ষা নিরীক্ষা এবং সমন্বয় করতে সংশ্লিষ্ট কমিটি একাধিক বৈঠক করেছে। এই বৈঠকগুলোর ভিত্তিতে একটি সমন্বিত প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে, যা বর্তমানে মন্ত্রিসভায় পর্যালোচনার জন্য প্রস্তুত রয়েছে। সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানিয়েছেন, সবকিছু পরিকল্পনা মাফিক এগোলে আগামী মন্ত্রিসভার বৈঠকেই এই প্রস্তাব উপস্থাপন করা সম্ভব হতে পারে। আর যদি কোনো কারণে তা সম্ভব না হয়, তাহলে তার পরবর্তী সপ্তাহের বৈঠকে অবশ্যই যেন প্রস্তাবটি পেশ করা হয়, সেই মর্মে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে। অর্থাৎ সরকারি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার সর্বোচ্চ পর্যায়ে বিষয়টি এখন অগ্রাধিকার তালিকায় রয়েছে। মন্ত্রিসভায় অনুমোদনের পর পরবর্তী ধাপ হল আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি। অর্থ মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সব ধরনের প্রশাসনিক ও নীতিগত প্রক্রিয়া সম্পন্ন হলে চলতি আগস্ট মাসের মধ্যেই নতুন পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশ করার লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে। উল্লেখযোগ্য বিষয় হল, প্রজ্ঞাপন পরে প্রকাশিত হলেও নতুন বেতন কাঠামোর আর্থিক কার্যকারিতা গণনা করা হবে চলতি বছরের ১ জুলাই থেকে। অর্থাৎ ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দিন থেকেই এই সুবিধা কার্যকর ধরা হবে এবং প্রজ্ঞাপন জারির পর বকেয়াসহ সমন্বয় করে সরকারি কর্মকর্তা কর্মচারীরা নতুন বেতনের সুবিধা পাবেন। দ্বিতীয় প্রতিবেদন। ৫ মন্ত্রীর কমিটি এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া। নতুন বেতন কাঠামোর সুপারিশগুলো চূড়ান্তভাবে পর্যালোচনা করতে সরকার একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে, যেখানে রয়েছেন ৫ জন মন্ত্রী। এই কমিটির মূল দায়িত্ব হল পে কমিশনের দেওয়া সুপারিশগুলো অর্থনৈতিক বাস্তবতা, রাজস্ব সক্ষমতা এবং প্রশাসনিক কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে চূড়ান্ত রূপ দেওয়া এবং তারপর তা মন্ত্রিসভায় উপস্থাপনের জন্য প্রস্তুত করা। সংশ্লিষ্ট সূত্র বলছে, কমিটির একাধিক বৈঠকে গ্রেডভিত্তিক বেতন কাঠামো, বিভিন্ন ভাতার হার, পেনশন সুবিধা এবং বাস্তবায়নের সময়সূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। অর্থমন্ত্রীর চূড়ান্ত সম্মতি পাওয়ার পরই সুপারিশগুলো মন্ত্রিসভায় পাঠানো হবে বলে সংশ্লিষ্ট একটি সূত্র নিশ্চিত করেছে। এই প্রক্রিয়া যত দ্রুত সম্পন্ন হবে, প্রজ্ঞাপন জারির প্রক্রিয়াও তত দ্রুত এগোবে বলে ধারণা করা হচ্ছে। তৃতীয় প্রতিবেদন। বেতন কাঠামোয় কি পরিবর্তন আসছে? এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। নতুন পে স্কেলে বেতন কাঠামোয় ঠিক কি পরিবর্তন আসতে যাচ্ছে? সংশ্লিষ্ট সূত্র এবং প্রস্তাবনা অনুযায়ী জানা যাচ্ছে, নতুন কাঠামোর প্রধান লক্ষ্য হল নিচের দিকের গ্রেডগুলোর কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নত করা। এই লক্ষ্য অর্জনের জন্য সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতনের মধ্যে যে বিশাল ব্যবধান রয়েছে তা কমিয়ে আনার একটি উল্লেখযোগ্য প্রস্তাব দেওয়া হয়েছে।
বর্তমানে সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতনের অনুপাত রয়েছে প্রায় ১:৯.৪৫। নতুন প্রস্তাবে এই অনুপাত কমিয়ে ১:৮-এ নামিয়ে আনার সুপারিশ করা হয়েছে। এর অর্থ হল সর্বনিম্ন এবং সর্বোচ্চ গ্রেডের মধ্যে বেতনের ব্যবধান আগের চেয়ে অনেকটাই কমে আসবে, যা মূলত নিচের গ্রেডের কর্মচারীদের জন্য স্বস্তির খবর হতে যাচ্ছে। বিভিন্ন সূত্র অনুযায়ী প্রস্তাবিত কাঠামোয় সর্বনিম্ন মূল বেতন ২০,০০০ টাকার আশপাশে নির্ধারণের প্রস্তাব রয়েছে, আর সর্বোচ্চ মূল বেতন ১,৬০,০০০ টাকা পর্যন্ত নির্ধারণের সুপারিশ এসেছে। তবে এই সংখ্যাগুলো এখনও চূড়ান্ত নয়, কারণ মন্ত্রিসভার অনুমোদনের পরই প্রকৃত এবং চূড়ান্ত গ্রেড ভিত্তিক তালিকা আনুষ্ঠানিকভাবে জানা যাবে। বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা সহ অন্যান্য ভাতাগুলোতেও উল্লেখযোগ্য পরিবর্তন আসছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, যদিও নির্দিষ্ট হারগুলো এখনও প্রকাশ করা হয়নি। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, অষ্টম পে স্কেলের মতো নবম পে স্কেলও ২ ধাপে বাস্তবায়নের সুপারিশ এসেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। অর্থাৎ পুরো কাঠামো একসঙ্গে কার্যকর না করে প্রথমে আংশিকভাবে এবং পরবর্তী সময়ে পূর্ণাঙ্গভাবে কার্যকর করার একটি কৌশল বিবেচনায় রয়েছে সরকারের কাছে। চতুর্থ প্রতিবেদন, বাজেট বরাদ্দ এবং আর্থিক হিসাব নিকাশ। নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য সরকারকে যে বিপুল অঙ্কের অর্থের সংস্থান করতে হবে তা নিয়েও বিস্তারিত তথ্য উঠে এসেছে। চলতি ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে নতুন বেতন কাঠামোর আংশিক বাস্তবায়নের জন্য প্রায় ৪৪,০০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। এর আগে বিভিন্ন সময়ে ২২ থেকে ২৫,০০০ কোটি টাকা বা তারও বেশি বরাদ্দ রাখার প্রস্তুতির কথা শোনা গিয়েছিল। তবে সবশেষ হিসাবেই বরাদ্দের পরিমাণ আরও বেড়েছে। সামগ্রিক চিত্র বিবেচনায় নিলে দেখা যায়, সরকার বর্তমানে দেশের প্রায় ১৪ লাখ সরকারি কর্মচারী এবং প্রায় ৯ লাখ পেনশনভোগীর বেতন ও পেনশন বাবদ বছরে প্রায় ১,৩১,০০০ কোটি টাকা ব্যয় করে থাকে। নতুন পে স্কেল পূর্ণাঙ্গভাবে কার্যকর হলে এই ব্যয়ের পরিমাণ আরও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে, যা সরকারের সামগ্রিক রাজস্ব ব্যবস্থাপনার ওপর একটি বড় চাপ তৈরি করবে বলে অর্থনীতিবিদরা মনে করছেন। এই বিশাল অঙ্কের অর্থের সংস্থান কিভাবে হবে, রাজস্ব আদায় বাড়িয়ে নাকি অন্য কোনো খাতে ব্যয় সংকোচন করে, এই প্রশ্নের সুনির্দিষ্ট উত্তর এখনও আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। তবে অর্থ মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্র বলছে, ধাপে ধাপে বাস্তবায়নের যে কৌশল নেওয়া হচ্ছে তার একটি বড় কারণ হল সরকারি ব্যয়কে একসঙ্গে অতিরিক্ত চাপে না ফেলে ধীরে ধীরে সমন্বয় করা। পঞ্চম প্রতিবেদন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের নজরদারি এবং অর্থনৈতিক প্রেক্ষাপট। নতুন পে স্কেল নিয়ে শুধু দেশীয় পর্যায়েই নয়, আন্তর্জাতিক পর্যায়েও নজরদারি রয়েছে বলে জানা যাচ্ছে। সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী আন্তর্জাতিক মুদ্রা তহবিল অর্থাৎ IMF বাংলাদেশের সরকারি বেতন বৃদ্ধির বিষয়টি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে, কারণ সরকারি ব্যয় বৃদ্ধি সরাসরি সম্পর্কিত দেশের সামগ্রিক আর্থিক শৃঙ্খলা, বাজেট ঘাটতি এবং মূল্যস্ফীতি পরিস্থিতির সঙ্গে। অর্থনীতিবিদদের একটি অংশ মনে করছেন, সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি একদিকে যেমন তাদের ক্রয় ক্ষমতা বাড়াবে এবং বাজারে চাহিদা সৃষ্টি করবে, তেমনি অন্যদিকে সরকারি ব্যয় বৃদ্ধির কারণে মূল্যস্ফীতির ওপরও একটি চাপ তৈরি হতে পারে। তাই বেতন কাঠামো চূড়ান্ত করার আগে রাজস্ব সক্ষমতা এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বিবেচনায় রাখার প্রয়োজনীয়তার কথা বলছেন তারা। তবে অন্যদিকে দীর্ঘ ১১ বছরেরও বেশি সময় ধরে বেতন কাঠামোর কোনো সমন্বয় না হওয়ায় সরকারি কর্মচারীদের প্রকৃত আয় এবং জীবনযাত্রার মানের মধ্যে যে ফারাক তৈরি হয়েছে তা পূরণ করাও সমান গুরুত্বপূর্ণ বলে মত দিচ্ছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। ষষ্ঠ প্রতিবেদন, সরকারি কর্মচারী সংগঠনগুলোর দাবি এবং কর্মসূচি। নতুন পে স্কেলের দ্রুত ঘোষণা এবং বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন দীর্ঘদিন ধরে সোচ্চার রয়েছে। বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি সহ একাধিক সংগঠন বিভিন্ন সময়ে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে, যার মধ্যে রয়েছে কলম বিরতি, মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ এবং স্মারকলিপি প্রদান। এই সংগঠনগুলোর মূল দাবি হল অবিলম্বে নবম পে স্কেল ঘোষণা ও বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি পূর্ণাঙ্গ পে স্কেল কার্যকর হওয়ার আগে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে ৫০% হারে মহার্ঘ ভাতা প্রদানের দাবিও জানানো হয়েছে। এছাড়া আসন্ন বাজেটে পে স্কেলের জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ রাখার দাবিও তারা বারবার তুলে ধরেছেন। উল্লেখযোগ্য বিষয় হল, কর্মচারীদের এই দাবির প্রেক্ষিতে বিভিন্ন সময়ে রাজধানীতে বড় আকারের কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে, যার মধ্যে একটি কর্মসূচিতে আন্দোলনকারীদের সরাতে জল কামান এবং সাউন্ড গ্রিনেড ব্যবহারের ঘটনাও ঘটেছে।
এই ঘটনা সরকারি কর্মচারীদের মধ্যে ক্ষোভ এবং হতাশার একটি স্পষ্ট প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে, যা সরকারকে বিষয়টি দ্রুত সমাধানের চাপে রেখেছে বলে বিশ্লেষকরা মনে করছেন। বর্তমানে মন্ত্রিসভায় প্রস্তাব ওঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে যাওয়ায় কর্মচারী সংগঠনগুলোর মধ্যে সতর্ক আশাবাদ লক্ষ্য করা যাচ্ছে। তবে চূড়ান্ত প্রজ্ঞাপন প্রকাশ না হওয়া পর্যন্ত তারা তাদের দাবির পক্ষে সোচ্চার থাকার ঘোষণা দিয়েছেন। সপ্তম প্রতিবেদন, বাস্তবায়নের সময়সূচি এবং আগামী পদক্ষেপ। এখন দেখে নেওয়া যাক সামনের দিনগুলোতে ঠিক কোন কোন ধাপ পার হতে হবে নতুন পে স্কেল পূর্ণাঙ্গভাবে কার্যকর হওয়ার আগে। প্রথম ধাপ হল ৫ মন্ত্রীর কমিটির চূড়ান্ত অনুমোদন এবং অর্থমন্ত্রীর সম্মতি। দ্বিতীয় ধাপ হল প্রস্তাবটি মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন এবং সেখানে আনুষ্ঠানিক অনুমোদন। তৃতীয় ধাপ হল মন্ত্রিসভার অনুমোদনের পর অর্থ মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি। চতুর্থ এবং শেষ ধাপ হল প্রজ্ঞাপন অনুযায়ী বেতন কাঠামো বাস্তবায়ন এবং বকেয়াসহ কর্মচারীদের হিসাবে অর্থ সমন্বয়। সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী মন্ত্রিসভার অনুমোদন চলতি মাসের মধ্যেই সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে, আর প্রজ্ঞাপন জারির লক্ষ্যও আগস্ট মাসের মধ্যেই নির্ধারণ করা হয়েছে। তবে যেহেতু আর্থিক কার্যকারিতা ১ জুলাই থেকে গণনা করা হবে, তাই প্রজ্ঞাপন কিছুটা দেরিতে প্রকাশিত হলেও সরকারি কর্মচারীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন না বলে নিশ্চিত করা হয়েছে। অষ্টম প্রতিবেদন, কর্মক্ষেত্রে দায়বদ্ধতা সংক্রান্ত নতুন নির্দেশনা। নতুন পে স্কেলের পাশাপাশি সরকারি কর্মচারীদের কর্মদক্ষতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যেও কিছু নির্দেশনা প্রস্তাব আকারে আলোচনায় রয়েছে বলে জানা যাচ্ছে। এর মধ্যে রয়েছে কর্মস্থলে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, নাগরিক সেবার মান বৃদ্ধি করা এবং সার্বিক জবাবদিহিতার কাঠামো আরও শক্তিশালী করা। পাশাপাশি দীর্ঘমেয়াদী চাকরিতে থাকা কর্মচারীদের জন্য নির্দিষ্ট সময় পার হওয়ার পর স্বেচ্ছায় পেনশনসহ অবসরে যাওয়ার সুযোগ সংক্রান্ত প্রস্তাবও আলোচনায় রয়েছে। তবে এই বিষয়গুলো এখনও প্রাথমিক আলোচনার পর্যায়ে রয়েছে এবং মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদনের পরই এই সংক্রান্ত সুনির্দিষ্ট নীতিমালা আনুষ্ঠানিকভাবে জানা যাবে। নবম প্রতিবেদন, অর্থনীতিতে সম্ভাব্য প্রভাব। নতুন পে স্কেল কার্যকর হলে দেশের সামগ্রিক অর্থনীতিতে এর প্রভাব কেমন হতে পারে, এই প্রশ্ন এখন গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। সংশ্লিষ্ট বিশ্লেষকরা মনে করছেন, সরকারি কর্মচারীদের হাতে বাড়তি অর্থ আসার ফলে বাজারে ভোগ্যপণ্যের চাহিদা কিছুটা বাড়তে পারে, যা স্বল্পমেয়াদে অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি সঞ্চার করতে পারে। তবে একই সঙ্গে সরকারি ব্যয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ায় বাজেট ঘাটতি বাড়ার আশঙ্কাও তারা উড়িয়ে দিচ্ছেন না। বিশেষজ্ঞরা আরও বলছেন, নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পাশাপাশি রাজস্ব আদায় ব্যবস্থাকে শক্তিশালী করা এবং অপ্রয়োজনীয় ব্যয় সংকোচন করা অত্যন্ত জরুরি হয়ে দাঁড়াবে, যাতে সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় থাকে। দশম প্রতিবেদন, বেসরকারি খাত এবং সাধারণ মানুষের প্রতিক্রিয়া। শুধু সরকারি কর্মচারীরাই নন, নতুন পে স্কেলের প্রভাব নিয়ে আগ্রহ রয়েছে বেসরকারি খাত এবং সাধারণ মানুষের মধ্যেও। কারণ সরকারি বেতন কাঠামোর পরিবর্তন সাধারণত বেসরকারি খাতের বেতন কাঠামোতেও একটি পরোক্ষ প্রভাব ফেলে থাকে। পাশাপাশি সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেলে তা স্থানীয় বাজার এবং ব্যবসা বাণিজ্যেও একটি ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। তবে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য ইতিমধ্যে ঊর্ধ্বমুখী থাকা অবস্থায় নতুন করে বেতন বৃদ্ধি বাজারে কী প্রভাব ফেলবে তা নিয়েও সতর্ক পর্যবেক্ষণ রাখছেন অর্থনীতিবিদরা। একাদশ প্রতিবেদন, সচিবালয় থেকে সরাসরি প্রতিবেদন। এখন সরাসরি যুক্ত হচ্ছি আমাদের প্রতিনিধির সঙ্গে, যিনি রয়েছেন সচিবালয়ের সামনে। জানা যাক ভেতরে ঠিক কী পরিস্থিতি বিরাজ করছে। ধন্যবাদ। হ্যাঁ, আমি এখন দাঁড়িয়ে আছি অর্থ মন্ত্রণালয়ের সামনে। ভেতরের খবর অনুযায়ী গত কয়েকদিনে অর্থ বিভাগের কর্মকর্তারা একের পর এক বৈঠক করে যাচ্ছেন। বেতন ও সার্ভিস কমিশন সংক্রান্ত শাখার কর্মকর্তারা প্রায় প্রতিদিনই সংশ্লিষ্ট নথিপত্র চূড়ান্ত করার কাজে ব্যস্ত রয়েছেন। সংশ্লিষ্ট একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, প্রস্তাবের মূল কাঠামো নিয়ে ইতিমধ্যে সিদ্ধান্তে পৌঁছানো গেছে। তবে কিছু কারিগরি এবং হিসাব সংক্রান্ত বিষয় এখনও যাচাই বাছাই করা হচ্ছে। বিশেষ করে বিভিন্ন গ্রেডের কর্মচারীদের জন্য প্রযোজ্য বিভিন্ন ভাতার হার একে অপরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে। এছাড়া মন্ত্রণালয় সংশ্লিষ্ট আরেকটি সূত্র জানিয়েছে, প্রস্তাবটি চূড়ান্ত হওয়ার পর তা প্রথমে অর্থমন্ত্রীর দপ্তরে পাঠানো হবে অনুমোদনের জন্য। এরপর মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে তা মন্ত্রিসভার বৈঠকের এজেন্ডায় অন্তর্ভুক্ত করা হবে। সব মিলিয়ে প্রক্রিয়াটি এখন শেষ পর্যায়ে রয়েছে বলেই মনে হচ্ছে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকেও সচিবালয়ের সর্বশেষ পরিস্থিতি নিয়ে অবগত করার জন্য। দ্বাদশ প্রতিবেদন,
গ্রেড ভিত্তিক কাঠামো কাদের জন্য কেমন পরিবর্তন? সরকারি চাকরি সাধারণত ২০টি গ্রেডে বিভক্ত, যেখানে প্রথম গ্রেড সবচেয়ে উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য এবং ২০তম গ্রেড সবচেয়ে নিম্নপদস্থ কর্মচারীদের জন্য নির্ধারিত। নতুন পে স্কেলে এই পুরো কাঠামোই নতুন করে সাজানো হচ্ছে বলে জানা যাচ্ছে। সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী সবচেয়ে বেশি সুবিধা পেতে যাচ্ছেন নিচের দিকের গ্রেডগুলোর কর্মচারীরা, অর্থাৎ যারা বর্তমানে সবচেয়ে কম বেতন পান। কারণ সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত কমিয়ে আনার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার সরাসরি সুফল ভোগ করবেন এই শ্রেণীর কর্মচারীরা। মধ্যম গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রেও উল্লেখযোগ্য বেতন বৃদ্ধি হতে পারে বলে জানা যাচ্ছে, যদিও তাদের বৃদ্ধির হার নিচের গ্রেডের তুলনায় কিছুটা কম হতে পারে। আর সবচেয়ে উচ্চপদস্থ গ্রেডগুলোর ক্ষেত্রে বৃদ্ধির হার তুলনামূলকভাবে সবচেয়ে কম রাখার প্রস্তাব রয়েছে, যাতে সামগ্রিক বেতন কাঠামোয় ভারসাম্য বজায় থাকে। শিক্ষক সমাজের জন্যেও এই পে স্কেল অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষকরা দীর্ঘদিন ধরে বেতন কাঠামোর সমতা এবং সময়মতো আপগ্রেডেশনের দাবি জানিয়ে আসছেন। শিক্ষক সংগঠনগুলোর পক্ষ থেকে নতুন পে স্কেলে তাদের জন্য একটি স্বতন্ত্র এবং যৌক্তিক কাঠামো নির্ধারণের দাবি জানানো হয়েছে, যাতে অন্যান্য পেশার সঙ্গে বেতনের সমতা বজায় থাকে। ত্রয়োদশ প্রতিবেদন, পেনশন ব্যবস্থায় প্রস্তাবিত পরিবর্তন। নতুন পে স্কেলের সঙ্গে সরাসরি সম্পর্কিত আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল পেনশন ব্যবস্থা। বেতন কাঠামো পরিবর্তিত হলে স্বাভাবিকভাবেই পেনশনের হিসাবও নতুন করে সমন্বয় করতে হয়। সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী দীর্ঘদিন ধরে চাকরি করা কর্মচারীদের জন্য নির্দিষ্ট সময় পার হওয়ার পর স্বেচ্ছায় পেনশনসহ অবসরে যাওয়ার একটি নমনীয় সুযোগ চালু করার প্রস্তাব রয়েছে। এতে যেসব কর্মচারী নির্দিষ্ট বছর চাকরি সম্পন্ন করেছেন তারা চাইলে পূর্ণ চাকরিকাল শেষ না করেও পেনশন সুবিধাসহ অবসরে যাওয়ার সুযোগ পাবেন। এছাড়া বর্তমান পেনশনভোগীদের পেনশনের অঙ্ক নতুন বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে পুনর্নির্ধারণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। প্রায় ৯ লাখ পেনশনভোগীর জন্য এই সমন্বয় একটি বড় স্বস্তির খবর হতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। চতুর্দশ প্রতিবেদন, মহার্ঘ ভাতা প্রসঙ্গে বিস্তারিত। সরকারি কর্মচারী সংগঠনগুলোর অন্যতম প্রধান দাবি হল মহার্ঘ ভাতা। মহার্ঘ ভাতা মূলত এমন একটি অন্তর্বর্তীকালীন আর্থিক সুবিধা যা মূল্যস্ফীতির কারণে বাস্তবায়ের ক্ষয় পূরণ করার জন্য মূল বেতনের সঙ্গে অতিরিক্ত হিসেবে যোগ করা হয়ে থাকে, বিশেষ করে যখন পূর্ণাঙ্গ নতুন পে স্কেল বাস্তবায়নে বিলম্ব হয়। কর্মচারী সংগঠনগুলোর দাবি, যতদিন পর্যন্ত পূর্ণাঙ্গ পে স্কেল কার্যকর না হচ্ছে ততদিন ৫০% হারে মহার্ঘ ভাতা প্রদান করা হোক। তবে যেহেতু নতুন পে স্কেলের প্রজ্ঞাপন আগস্ট মাসের মধ্যেই প্রকাশের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এবং আর্থিক কার্যকারিতা ১ জুলাই থেকে গণনা করা হবে, তাই পৃথকভাবে মহার্ঘ ভাতা দেওয়ার প্রয়োজন হবে কিনা তা নিয়ে সরকারের মধ্যে আলোচনা চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। পঞ্চদশ প্রতিবেদন, প্রশ্ন ও উত্তর পর্ব, দর্শকদের সাধারণ জিজ্ঞাসা। এখন আমরা কয়েকটি সাধারণ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, যেগুলো সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের মধ্যে সবচেয়ে বেশি জিজ্ঞাসিত হচ্ছে। প্রশ্ন হল, নতুন পে স্কেল কবে থেকে হাতে পাওয়া যাবে? উত্তর হল, আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি হওয়ার পরই প্রকৃত অর্থে বেতন হাতে পাওয়া যাবে, যার লক্ষ্য আগস্ট মাসের মধ্যে নির্ধারণ করা হয়েছে। তবে যেহেতু আর্থিক কার্যকারিতা ১ জুলাই থেকে গণনা করা হবে, তাই বকেয়া সহ সমন্বয় করে অর্থ পরিশোধ করা হবে। প্রশ্ন হল, সবাই কি একই হারে বেতন বৃদ্ধি পাবেন? উত্তর হল, না। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী নিচের দিকের গ্রেডের কর্মচারীরা তুলনামূলকভাবে বেশি হারে সুবিধা পাবেন, কারণ সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত কমিয়ে আনার লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে। প্রশ্ন হল, পেনশনভোগীরা কি এই সুবিধার আওতায় আসবেন? উত্তর হল, হ্যাঁ। নতুন বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে বর্তমান পেনশনভোগীদের পেনশনের অঙ্ক পুনর্নির্ধারণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। প্রশ্ন হল, বেসরকারি খাতের কর্মীরা কি এই পে স্কেলের সরাসরি সুবিধা পাবেন? উত্তর হল, সরাসরি নয়, কারণ এই পে স্কেল শুধুমাত্র সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য প্রযোজ্য। তবে পরোক্ষভাবে সামগ্রিক বেতন কাঠামোর ওপর এর একটি প্রভাব পড়তে পারে বলে অর্থনীতিবিদরা মনে করছেন। ষোড়শ প্রতিবেদন, রাজনৈতিক ও প্রশাসনিক মহলের প্রতিক্রিয়া। নতুন পে স্কেল নিয়ে সরকারের সংশ্লিষ্ট মহল থেকে ইতিবাচক বার্তা পাওয়া যাচ্ছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, দীর্ঘদিনের এই দাবি পূরণে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে এবং যত দ্রুত সম্ভব প্রক্রিয়াটি সম্পন্ন করার লক্ষ্যে সব পর্যায়ে তৎপরতা অব্যাহত রয়েছে। একই সঙ্গে বাজেট ও রাজস্ব ব্যবস্থাপনার বাস্তবতা বিবেচনায় রেখে একটি টেকসই এবং যৌক্তিক কাঠামো প্রণয়নের ওপর জোর দেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে। প্রশাসনিক মহলের পর্যবেক্ষকরা বলছেন, দীর্ঘ ১১ বছর পর একটি পূর্ণাঙ্গ বেতন কাঠামো সংস্কারের উদ্যোগ শুধু আর্থিক বিষয় নয়, বরং সরকারি কর্মচারীদের কর্মস্পৃহা এবং প্রশাসনিক দক্ষতার সঙ্গেও এটি সরাসরি সম্পর্কিত। তাই বিষয়টি যত দ্রুত এবং যত সুষ্ঠুভাবে সমাধান হবে, তা প্রশাসনিক কার্যক্রমের সার্বিক গতিশীলতার জন্যেও ততই ইতিবাচক হবে বলে তারা মনে করছেন। সপ্তদশ প্রতিবেদন, আগামী দিনের করণীয়, আমাদের বিশ্লেষণ। সব মিলিয়ে বলা যায়, নবম জাতীয় পে স্কেল এখন সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শেষ ধাপে অবস্থান করছে। মন্ত্রিসভার অনুমোদন এবং তারপর আনুষ্ঠানিক প্রজ্ঞাপন, এই দুটি ধাপ সম্পন্ন হলেই লাখ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী এবং পেনশনভোগীর দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হবে। তবে চূড়ান্ত প্রজ্ঞাপন প্রকাশ না হওয়া পর্যন্ত কোনো সুনির্দিষ্ট গ্রেড ভিত্তিক বেতন কাঠামো বা ভাতার হার নিয়ে চূড়ান্তভাবে কিছু বলা যাচ্ছে না। তাই আমরা আমাদের দর্শক শ্রোতাদের অনুরোধ করব, কোনো অসত্যায়িত বা অনানুষ্ঠানিক সূত্র থেকে ছড়িয়ে পড়া তথ্যের ওপর নির্ভর না করে সরকারি আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করতে। আমরা আমাদের পক্ষ থেকে প্রতিশ্রুতি দিচ্ছি, মন্ত্রিসভায় প্রস্তাব ওঠার মুহূর্ত থেকে শুরু করে প্রজ্ঞাপন প্রকাশ এবং তার প্রতিটি খুঁটিনাটি বিস্তারিত তথ্য নিয়ে আমরা আপনাদের কাছে হাজির হব সবার আগে এবং সবচেয়ে নির্ভরযোগ্যভাবে। অষ্টাদশ প্রতিবেদন, স্বাস্থ্য খাতের কর্মকর্তা কর্মচারীদের জন্য বিশেষ প্রতিক্রিয়া। দেশের সরকারি হাসপাতাল এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসক, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীরাও নতুন পে স্কেলের দিকে নজর রাখছেন। স্বাস্থ্যখাত সংশ্লিষ্ট সংগঠনগুলোর পক্ষ থেকে দাবি জানানো হয়েছে, ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করা স্বাস্থ্যকর্মীদের জন্য একটি বিশেষ ঝুঁকি ভাতা নতুন কাঠামোতে অন্তর্ভুক্ত করা হোক। বিশেষ করে জরুরি বিভাগ, নিবিড় পরিচর্যা কেন্দ্র এবং সংক্রামক রোগ বিভাগে কর্মরতদের জন্য এই দাবি আরও জোরালোভাবে উঠে এসেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকেও এই সংক্রান্ত একটি সুপারিশ পে কমিশনের কাছে পাঠানো হয়েছিল, যা বর্তমানে চূড়ান্ত প্রস্তাবের অংশ হিসেবে বিবেচনায় রয়েছে বলে জানা যাচ্ছে। ঊনবিংশ প্রতিবেদন, পুলিশ এবং প্রতিরক্ষা খাতের জন্য পৃথক বিবেচনা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রতিরক্ষা খাতে কর্মরত সদস্যদের জন্য বেতন কাঠামো নির্ধারণে সাধারণত কিছু বাড়তি বিবেচনা রাখা হয়ে থাকে, কারণ তাদের কর্মপরিবেশ এবং দায়িত্বের প্রকৃতি সাধারণ প্রশাসনিক চাকরির তুলনায় ভিন্ন। সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, নতুন পে স্কেলেও পুলিশ, আনসার, বিজিবি সহ শৃঙ্খলা বাহিনী এবং সশস্ত্র বাহিনীর জন্য প্রযোজ্য বিশেষ ভাতা এবং সুযোগ সুবিধা পুনর্নির্ধারণের প্রক্রিয়া চলছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরাও পে কমিশনের সঙ্গে পৃথকভাবে বৈঠক করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে, যাতে এই বাহিনীগুলোর কর্মপরিবেশ এবং দায়িত্বের বিশেষত্ব বেতন কাঠামোয় যথাযথভাবে প্রতিফলিত হয়। বিংশ প্রতিবেদন, স্থানীয় সরকার এবং মাঠ পর্যায়ের কর্মচারীদের প্রতিক্রিয়া। উপজেলা, ইউনিয়ন এবং জেলা পর্যায়ে কর্মরত মাঠ পর্যায়ের সরকারি কর্মচারীরাও নতুন পে স্কেলের দিকে গভীর মনোযোগ দিয়ে তাকিয়ে আছেন। বিশেষ করে ভূমি অফিস, সমাজসেবা, কৃষি সম্প্রসারণ এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মতো দপ্তরগুলোতে কর্মরত কর্মচারীরা দীর্ঘদিন ধরে বেতন বৈষম্যের অভিযোগ তুলে আসছিলেন। তাদের প্রত্যাশা, নতুন কাঠামোয় এই বৈষম্য অনেকটাই দূর হবে। স্থানীয় প্রশাসনের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, মাঠ পর্যায়ে কর্মরত কর্মচারীদের জন্য যাতায়াত এবং কর্মস্থল সংক্রান্ত বিশেষ ভাতা বৃদ্ধির বিষয়টিও নতুন প্রস্তাবে বিবেচনায় রয়েছে। একবিংশ প্রতিবেদন, অর্থনীতিবিদদের বিশ্লেষণ, সম্প্রসারিত আলোচনা। আমরা এবার কথা বলেছি একাধিক অর্থনীতিবিদের সঙ্গে, যারা এই বেতন কাঠামো সংস্কারের বিভিন্ন দিক নিয়ে তাদের পর্যবেক্ষণ তুলে ধরেছেন। তাদের একটি সাধারণ মত হল, দীর্ঘ ১১ বছর পর একটি পূর্ণাঙ্গ বেতন কাঠামো সংস্কার সময় উপযোগী এবং প্রয়োজনীয়, কারণ এই দীর্ঘ সময়ে মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়েছে, কিন্তু সরকারি কর্মচারীদের প্রকৃত বেতন সেই অনুপাতে সমন্বয় হয়নি। তবে একই সঙ্গে তারা সতর্ক করে বলছেন, বাস্তবায়নের সময় রাজস্ব ব্যবস্থাপনা এবং বাজেট ঘাটতির বিষয়টি মাথায় রাখা অত্যন্ত জরুরি। তাদের পরামর্শ হল, ধাপে ধাপে বাস্তবায়নের যে কৌশল সরকার নিচ্ছে তা সঠিক দিক নির্দেশনা হতে পারে, কারণ এতে সরকারি ব্যয়ের ওপর একসঙ্গে অতিরিক্ত চাপ পড়বে না
এবং রাজস্ব আদায়ের সঙ্গে সামঞ্জস্য রেখে বাস্তবায়ন করা সম্ভব হবে। অর্থনীতিবিদদের আরেকটি অংশ মনে করছেন, বেতন কাঠামো সংস্কারের পাশাপাশি সরকারি কর্মচারীদের উৎপাদনশীলতা এবং সেবার মান বৃদ্ধির বিষয়েও সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন, যাতে বর্ধিত ব্যয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ সেবা মানুষ পেতে পারে। দাবিংশ প্রতিবেদন, বেসরকারি খাতের সঙ্গে তুলনামূলক চিত্র। সরকারি এবং বেসরকারি খাতের বেতন কাঠামোর মধ্যে দীর্ঘদিন ধরে একটি উল্লেখযোগ্য ব্যবধান লক্ষ্য করা যাচ্ছিল, বিশেষ করে নিচের এবং মধ্যম পর্যায়ের পদগুলোতে। শ্রমবাজার বিশ্লেষকরা বলছেন, নতুন পে স্কেল কার্যকর হলে এই ব্যবধান কিছুটা হলেও কমে আসবে, যা সরকারি চাকরির প্রতি তরুণ জনগোষ্ঠীর আকর্ষণ আরও বাড়িয়ে তুলতে পারে। তবে একই সঙ্গে তারা এটাও উল্লেখ করছেন, বেসরকারি খাতে দক্ষ জনবল ধরে রাখতে হলে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও তাদের বেতন কাঠামো পর্যালোচনা করার প্রয়োজন হতে পারে, যাতে প্রতিযোগিতামূলক একটি শ্রমবাজার বজায় থাকে। ত্রয়োবিংশ প্রতিবেদন, গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া। নতুন পে স্কেল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোচনা চলছে। বিভিন্ন সরকারি কর্মচারীদের অনলাইন গ্রুপ এবং ফোরামে প্রতিদিনই নতুন নতুন তথ্য এবং গুজব ছড়িয়ে পড়ছে। আমরা আমাদের দর্শক শ্রোতাদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, যাচাই না করা কোনো তথ্য বিশ্বাস না করার জন্য এবং কেবলমাত্র আনুষ্ঠানিক ঘোষণা এবং নির্ভরযোগ্য গণমাধ্যমের প্রতিবেদনের ওপর নির্ভর করার জন্য। এছাড়া লক্ষ্য করা যাচ্ছে, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে অসত্যায়িত সূত্রের ভিত্তিতে গ্রেড ভিত্তিক বেতনের যে তালিকা ছড়িয়ে পড়ছে, তার কোনোটিরই সরকারিভাবে নিশ্চিতকরণ এখনও হয়নি। তাই এ ধরনের তথ্যের ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা। চতুর্বিংশ প্রতিবেদন, আগামী বুলেটিনে যা থাকছে। আমাদের পরবর্তী বুলেটিনে আমরা চেষ্টা করব মন্ত্রিসভার বৈঠকের সরাসরি আপডেট আপনাদের জানাতে, যদি সেই সময়ের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। পাশাপাশি প্রজ্ঞাপন জারি হওয়ার সঙ্গে সঙ্গে আমরা সেই প্রজ্ঞাপনের সম্পূর্ণ বিস্তারিত তথ্য, গ্রেড ভিত্তিক বেতন কাঠামো, ভাতার হার এবং বাস্তবায়নের সুনির্দিষ্ট সময়সূচি নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রচার করব। আমরা আরও চেষ্টা করব অর্থ মন্ত্রণালয় সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তাদের সরাসরি সাক্ষাৎকার এবং কর্মচারী সংগঠনের প্রতিনিধিদের প্রতিক্রিয়া নিয়েও একটি বিস্তারিত বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরতে। এখন সংক্ষেপে আজকের পুরো প্রতিবেদনে সারসংক্ষেপ তুলে ধরছি। নবম জাতীয় পে স্কেলের প্রস্তাব এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং আগামী সপ্তাহে অথবা চলতি মাসের শেষ দিকে তা মন্ত্রিসভায় উপস্থাপিত হতে পারে। ৫ জন মন্ত্রীর সমন্বয়ে গঠিত একটি কমিটি প্রস্তাবটি পর্যালোচনা করছে এবং অর্থমন্ত্রীর চূড়ান্ত সম্মতির পরই তা মন্ত্রিসভায় পাঠানো হবে। প্রস্তাবিত কাঠামোয় সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত ১:৯.৪৫ থেকে কমিয়ে ১:৮-এ নামিয়ে আনার সুপারিশ করা হয়েছে। চলতি অর্থবছরের বাজেটে আংশিক বাস্তবায়নের জন্য প্রায় ৪৪,০০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। প্রজ্ঞাপন আগস্ট মাসের মধ্যে প্রকাশের লক্ষ্য রয়েছে, তবে আর্থিক কার্যকারিতা গণনা করা হবে ১ জুলাই থেকেই। সরকারি কর্মচারী সংগঠনগুলো দ্রুত বাস্তবায়নের দাবিতে তাদের কর্মসূচি অব্যাহত রেখেছে এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলও বিষয়টি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। দর্শক শ্রোতা, নতুন পে স্কেল সংক্রান্ত যে কোনো নতুন তথ্য এবং আপডেট আমরা আপনাদের নিয়মিতভাবে জানিয়ে যাব। মন্ত্রিসভায় প্রস্তাব ওঠার পর এবং আনুষ্ঠানিক প্রজ্ঞাপন প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে আমরা আপনাদের বিস্তারিত তথ্য জানাব। পঞ্চবিংশ প্রতিবেদন, সরকারি কর্মচারীদের পরিবারের প্রতিক্রিয়া, একটি মানবিক দৃষ্টিকোণ। সংখ্যা এবং নীতিমালার বাইরে গিয়ে যদি আমরা বিষয়টিকে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে দেখা যায় নতুন পে স্কেলের এই প্রতীক্ষা লাখ লাখ পরিবারের দৈনন্দিন জীবনের সঙ্গে সরাসরি জড়িত। ক্রমবর্ধমান নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম, সন্তানদের শিক্ষা ব্যয়, বাসা ভাড়া এবং চিকিৎসা ব্যয়ের চাপে দীর্ঘদিন ধরে হিমশিম খাচ্ছেন অনেক সরকারি কর্মচারী পরিবার। তাদের কাছে নতুন পে স্কেল কেবল একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং তাদের সংসারের বাজেট পুনর্গঠনের একটি বাস্তব সুযোগ। বিশেষ করে নিম্ন আয়ের গ্রেডের কর্মচারীদের পরিবারগুলো এই বেতন বৃদ্ধির দিকে সবচেয়ে বেশি প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে, কারণ বর্তমান বেতন কাঠামোয় তাদের পক্ষে সঞ্চয় করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে বলে অনেকেই মন্তব্য করেছেন। নতুন কাঠামোয় সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের ব্যবধান কমিয়ে আনার যে উদ্যোগ নেওয়া হয়েছে, আজকের বিশেষ বুলেটিন এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।